ক্যান্টনমেন্টের জিজ্ঞাসাবাদ রুমে মুখোমুখি বসে আছে পিয়াস আর সাম্য। পিয়াসের পরনে সেনাবাহিনীর পোশাক, মুখ গম্ভীর। সে একদৃষ্টিতে তাকিয়ে সাম্যকে পর্যবেক্ষণ করছেন। উল্টো পাশে বসা সাম্য মাথা নিচু হয়ে আছে। সে হয়তো বুঝে গেছে পিয়াসের পরিচয়, নয়তো তাকে লোক লাগিয়ে এভাবে ধরে আনার কথা নয়। সে তো একজন ব্যক্তিকে ছাড়া আর কাউকে তার সাথে ঘটা ঘটনার ব্যাপারটা বলেনি। জিজ্ঞাসাবাদ রুমে অস্বাভাবিক নিস্তব্ধতা ঘিরে ধরেছে। নীরবতা ভেঙে পিয়াস বলে ওঠে, পরিচয় দাও তোমার, একবারে সম্পূর্ণ পরিচয় দেবে, বারবার যেন জিজ্ঞাসা না করতে হয়। আচমকা পিয়াসের গম্ভীর কণ্ঠস্বর শুনে সাম্য একটু চমকে ওঠে। একবার ধরা পড়েছেই তাহলে আর মিথ্যে বলে লাভ নেই, বরং সত্যি বলে যদি সাহায্য পাওয়া যায় সেটাই ভালো হবে। সাম্য একটা বড় করে শ্বাস ফেলে মাথা তুলে তাকায়, বলে ওঠে, শাহরিয়ার সাম্য, বাবা মা নেই, নিজের বলতে একটা ছোট বোন ছিল। এই পাচারকারী দলের সাথে কবে থেকে সম্পৃক্ত? এখন পর্যন্ত কতগুলো মেয়ের সাথে এমন ভালোবাসার নাটক করে পাচার করেছ? একটাও না। সাম্যর কাটকাট উত্তর। সে ধরা খেয়ে বসে আছে, তবুও এক বিন্দুও ভয় পাচ্ছে না। পিয়াসের টিম ইতিমধ্যে সাম্যর ব্যাপারে সকল খবর নিয়ে ফেলেছে। তবুও একটু যাচাই করার জন্য কিছু প্রশ্ন করা হয়। সাম্য সব ঠিক ঠিক উত্তর দিলে এবার পিয়াস একটু নরম হয়। স্বাভাবিক স্বরে বলে ওঠে, তোমার কেন মনে হলো তারা তোমায় যে অফার দিয়েছে তা তারা রক্ষা করবে? মানে, ওরা তোমার বোনকে ফেরত দেবে না, উল্টো তোমার সাহায্য নিয়ে আরও একজন মেয়েকে নিজেদের জালে ফাঁসাবে। সাম্য মাথা নামিয়ে নীরবে চোখের জল ফেলে। এই কথাটা তো সে নিজেও বুঝে গিয়েছে। সে ধরেই নিয়েছে বোনকে আর পাবে না। তার চোখের জল ফেলা ছাড়া বলার মতো কিছুই আর নেই। পিয়াজ পুনরায় বলে ওঠে, ওদের সাথে তোমার লাস্ট কবে যোগাযোগ হয়েছে? বোনের সাথে কথা বলিয়েছে? এই পর্যায়ে সাম্য ইমোশনাল হয়ে যায়। তার কণ্ঠ কেঁপে ওঠে। সে কাঁপা কণ্ঠে বলে ওঠে, 3 দিন আগে আমার দিয়ার সাথে কথা বলতে চেয়েছিলাম, দেয়নি ওরে। স্যার, আমার বোনটা এখনো বড্ড ছোট্ট, বাচ্চা মানুষ তো, কৌতূহল বেশি, আর এভাবেই বোনটা আমার বিপদে পড়ে গেল। সাম্যর কথা শুনে পিয়াসের চোখের সামনে ইরিনের চেহারা ভেসে ওঠে। তার বোনটাও তো বড্ড বাচ্চা, অনেক বোকা। সাম্যকে কাঁদতে দেখে পিয়াসের বেশ খারাপ লাগে। তবে তার প্রফেশনে ইমোশনাল হতে হয় না, নিজেকে কঠোর রেখে কাজ করে যেতে হয়। পিয়াস এক অফিসারকে বলে সাম্যর সাথে যোগাযোগ করা ব্যক্তিটার নাম্বার ট্রেস করতে। তখনই আরেকজন অফিসার পিয়াসের কাছে আসে। এসে জানায়, দক্ষিণের জঙ্গলের ধারে একটা অজ্ঞাত পরিচয়ের মরদেহ পড়ে আছে। কার দেহ সেটা এখনো শনাক্ত করা যায়নি, হয়তো মিসিং পার্সনদের কারো হতে পারে। অফিসারের বলা কথাটা সাম্যর কানেও ভেসে আসে। সে আতকে ওঠে, কোনোভাবে এটা তার বোন নয় তো? সাম্যকে পাগলামো করতে দেখে পিয়াস তাকে থামতে বলে। পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যাবে না। পিয়াস জিজ্ঞাসাবাদ রুম থেকে বেরিয়ে যায়। সাম্যর মুখোমুখি থাকা তার জন্যও কষ্টকর হয়ে পড়ছে। বোনের জন্য ছেলেটার আহাজার তার কানে কাঁটার মতো বিঁধছে। বেশ কিছু সময় পর আরেকজন অফিসার এসে জানায়, এখনো লাশের পরিচয় শনাক্ত হয়নি, তবে কিছু পার্সোনাল আইটেম পাওয়া গেছে। যেহেতু সাম্যর বোনও মিসিং, তাই বডি শনাক্ত করতে সাম্যরও ডিএনএ স্যাম্পল নিয়ে চেক করা হবে। তারপর না মিললে বাকি মিসিং সদস্যদের সাথে যোগাযোগ করা হবে। গান পয়েন্টে থাকা লোকটি থরথর করে কাঁপছে। সে মস্ত বড় ভুল করে ফেলেছে। ভুলের শাস্তিস্বরূপ সে এখন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বল, কেন মারলি মেয়েটাকে? তোকে পাঠিয়েছি যে কাজে, সেটা না করে উল্টো ক্ষতি করলি কেন? লোকটি কাঁপা কণ্ঠে বলে, বস, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর এমন ভুল করতাম না। করার সুযোগ পেলে তো করবি। এই রহিম, এটার পরিবারে কে কে আছে রে? পাশ থেকে রহিম উত্তর দেয়, বস, এর বউ আর বুড়া মা আছে। লোকটি ভয় পেয়ে বলে ওঠে, বস বস, ওদের ছায়রা দেন, আমি ভুল করছি, আমি মাইয়াটারে লইয়া ফুর্তি করছি, আমারে শাস্তি দেন, আমার মা বউরে কিচ্ছু করেন না। বস নামক লোকটি শব্দ করে হেসে বলে, তোর ভুলের শাস্তি এখন তোর পুরো পরিবার পাবে। তোকে তো মরতেই হবে, সাথে তোর ভুলের জন্য তোর বউকে এখন কাজে লাগাবো, আর তোরা না থাকলে বুড়ি তো এমনিই মরে যাবে। এই রহিম, যা, এটার বউকে তুলে আনার ব্যবস্থা কর। আমার যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি পুরো পরিবার সহ ধ্বংস করে দেব। সাথে সাথে গুলির আওয়াজ ভেসে আসে, আর গান পয়েন্টে থাকা লোকটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে রহিম একটু শুকনো ঢোক গিলে। তার কোনো ভুল হলে সে নিজেও নিস্তার পাবে না এই লোকের থেকে। এ যে এক অন্ধকার জগৎ, যেখান থেকে কারো মুক্তি নেই। বস নামক লোকটি চেয়ারে মাথা হেলিয়ে বসে। শিল্পপতি আফতাব হোসেন তার নাম। সমাজে সবার সামনে সে শিল্পপতি হিসেবে থাকলেও আড়ালে তার হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যবসা বেশ রমরমিয়ে চলছে। বেশ কয়েক বছর ধরে তার এই ব্যবসা চলমান, কখনো কোনো সমস্যা হয়নি। তবে এইবার নিজের দলের কয়েকটার জন্য ব্যবসায় ক্ষতি হচ্ছে।
এই রহিমের তো আর টাইম বেশি নেই, কাজ শেষ হলে একেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বর্তমানে তার ডিল হয়েছে এক রাশিয়ান মাফিয়ার সাথে, যোগাযোগটা হয়েছে আরেকটা সংগঠনের মাধ্যমে। তাই এইবারের ডিলটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময় মেয়েগুলোকে না পাঠালে তাকেও বিপদে পড়তে হবে। এই রাশিয়ান মাফিয়াকে এখনো সে দেখেনি, কেউই দেখেনি বলা যায়। তবে বসকে দেখা নিয়ে আফতাবের কোনো মাথা ব্যথা নেই। তার কাজ একটাই, সে তার কাজ সারবে আর সময় মতো তার টাকা পেয়ে যাবে। বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে পিয়াস শুয়ে পড়ে। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে। ক্যান্টনমেন্টে মিটিংয়ে দেরি হয়ে গেল। সাম্যর থেকে পাওয়া ইনফরমেশন নিয়ে আলোচনায় বসেছিল। তার সাথে এবারের মিশনে আরও 3 জন মেজর ও তাদের টিমেরা কাজ করবে, তাই সবাই মিলেই আলোচনায় বসেছিল। তাই এতটা দেরি হয়ে গেছে। এখন বিছানায় শুয়ে থাকা পিয়াসের ক্লান্ত শরীর আশেপাশে শুধু প্রিয়াকে খুঁজছে। মেয়েটা এই কয়েকদিনে তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজ মেয়েটা পাশে থাকলে নিশ্চয়ই তার মাথায় হাত বুলিয়ে দিত, আর সেও আরামে প্রিয়ার বুকে মুখ গুজে পড়ে থাকত। চারপাশে হাতিয়ে সে তার ফোনটা হাতে নেয়। দেখে রাত প্রায় 2টো বেজে গেছে। এ রাতে প্রিয়াকে ফোন করবে কিনা তাই ভাবতে থাকে। তবে না করলেও তো অভিমান করে বসবে মেয়েটা, তাই বেশি না ভেবে সে প্রিয়াকে ফোন লাগায়। প্রায় সাথে সাথেই ফোনটা রিসিভও হয়। পিয়াস নিঃশব্দে হেসে ওঠে। জেগে আছো নাকি? অভ্যেস হয়ে গেছে। আপনি কি মাত্রই বসায় আসলেন? এসেই তোমাকে কল দিলাম। ফ্রেশ হয়ে খেয়ে নিন, দুপুরে রান্না করে রেখেছিলেন তো? মিস করছি তোমাকে। প্রিয়া চুপ করে যায়। একটু অভিমানী কণ্ঠে বলে, আমি একটুও করছি না। পিয়াস এবার শব্দ করে হেসে ফেলে। তাই নাকি? মিথ্যে বলেছ কেন? আমি মিথ্যে বলি না। আচ্ছা, বিশ্বাস করলাম। বাসার সবাই কেমন আছে? তুবা? ভালোই আছে সবাই। একটা খবর জানলাম আজকে। কি খবর? আপনিও বোধহয় দেখেছিলেন, ইরিন ইমনের জন্মদিনে তাদের আরও একটা বান্ধবী উপস্থিত ছিল না, শুভা? ও মিসিং। আজকে নাকি পরিবার কলেজে এসেছিল। সন্ধে ফোন করেছিলাম আপনাদের বাসায়, তখন ইরিন বলল এটা। পিয়াজ সবটা শোনে, তারপর বলে, সাবধানে থেকো তোমরা। তুবাকেও সাবধানে থাকতে বলবে। আর ইরিন ইমনকেও আমি বলে দেব। দিনকাল ঠিক নেই, বুঝলে? তোমাদের কিছু হলে আমিও শান্তি পাবো না। এখন নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। হয়েছে, আর লেকচার দিতে হবে না। আপনারা সাম্যর খবর পেয়েছেন? আমার মনে হয় শুভা মেয়েটাকে সাম্যই কিডন্যাপ করেছে। ও করেনি। আপনি কিভাবে শিওর হচ্ছেন? কারণ সাম্য আমাদের কাছে রয়েছে। এসবের সাথে ওর লিঙ্ক থাকলে আমরা জানতে পারতাম। তাছাড়া আজ আমাদের এখানেও একটা মেয়ের বডি পাওয়া গেছে। অনেক দেরি হওয়ার আগে তাড়াতাড়ি ওই সংগঠনটাকে ধরতে হবে। আপনারাও সাবধানে থাকবেন আর তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবেন। আমি অপেক্ষায় থাকব। একটু আগেই কে যেন বলছে আমায় মিস করছে না। করছি তো, অনেক মিস করছি। তাড়াতাড়ি ফিরে আসেন না। আপনাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হয়। বুকের ভেতর ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হয়। বউকে কষ্ট দিতে হয় না, জানেন না? পাপ হবে নয়তো। আসবো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তোমার জন্য হলেও ফিরে আসবো আমি, কথা দিলাম। শুভা ইরিনের সাথে কথা শেষ করে আন্টির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। তারই আন্টি তাকে পড়াশোনার জন্য নিজের বাসাতেই থাকতে বলেছিলেন। তবে শুভার বাবা বলেছিলেন আত্মীয়দের বাসায় 2-1 দিন থাকা যায়, সর্বোচ্চ 1 সপ্তাহ থাকা যায়। তবে এর বেশি থাকতে গেলে একসময় বিরক্ত হয়ে যায়। তাই সম্পর্ক বজায় রাখতে হলে একটু দূরত্ব থাকাই ভালো। তাই শুভাকে বাহিরে মেসে থাকতে দিয়েছেন। আজ আন্টি ফোন করে বলল বাসায় যেতে। উনি মাঝে মাঝেই শুভাকে বাসায় ঘুরে আসতে বলেন। পরদিন বন্ধের দিন বলে শুভাও যাচ্ছিল। তবে পথিমধ্যে একজন লোক তাকে ডাকে, বলে, আপা, আপনার আব্বা আইছে, আপনারে ডাকতাছে। সরল গোছের শুভা তার বাবার কথা শুনেই খুশি হয়ে যায়। একবারও ভাবনায় আসে না তার বাবা আসলে তো তাকে ফোন করতই। তাছাড়া তার বাবাকে অন্য লোক কিভাবে চিনবে? সে লোকটিকে বলে, কোথায় আমার আব্বা? এই তো ওই গলির মাথায়, আসেন আমার সাথে। সেই গলিতে বেশ বড় সড়ো একটা বিল্ডিং আছে। বিল্ডিংয়ের পেছনের দিকটা বেশ নির্জন। শুভা না বুঝে সেদিকে গিয়ে বাবাকে খুঁজে না পেয়ে বলে, কোথায় আমার আব্বা? এই যে, আমিই তোর আব্বা। লোকটার মুখে এক বিশ্রী হাসি ফুটে ওঠে। শুভা ভয় পেয়ে যায়। এতক্ষণে বুঝে সে ভুল করে ফেলেছে। সে চিৎকার করতে গেলেই তার মুখে রুমাল চাপা দেওয়া হয়। মুহূর্তের মাঝেই শুভা জ্ঞান হারিয়ে ফেলে। তারপর যখন তার জ্ঞান ফিরে তখন সে একটা গাড়ির মাঝে বন্দি পড়ে আছে। সে অনেক ছুটাছুটি করতে থাকে, ফলে গাড়ির চালক সেটা টের পেয়ে যায়। চালক আর কেউ না, সেই আগের লোকটাই। তার সাথে আরও একজন সহকারী ছিল। শুভার এত ছুটাছুটি দেখে তারা বিরক্ত হয়। আবার যুবতী বয়সের একটা মেয়েকে দেখে লোকটির ভেতরে লালসা জন্ম নেয়। সে লোভ সামলাতে না পারে। এখনো পর্যন্ত সে যতগুলো মেয়ে ধরে নিয়ে গেছে তার সাথে কেউ না কেউ থাকত।
পারত। এবার তাকে সাম্যের উপর নজরদারি করতে পাঠায়, তবে সাম্য তার কাজ সম্পন্ন না করলে তাকে বলা হয় কাজটা শেষ করতে। যেহেতু তারা এখানকার নয়, তাই কেউ তাদের চিনতে পারবে না। সেই সুযোগে সে শুভাকে ধরে নিয়ে আসে। বান্দরবন এরিয়ায় পৌঁছে নিজেদের দলের আরও একজনকে সাথে নেয়। এই মুহূর্তে লোকটি নিজের লোভ সংবরণ না করতে পেরে জঙ্গলের ধারে রাস্তায় গাড়ি থামায়। পাশের লোকটি তার মনোভাব বুঝে ফেলে। তার ভেতরেও লোভ জাগে, মুখে এক বিকৃত হাসি ফুটে ওঠে। গাড়ি থামতেই শুভা আরও ভয় পেয়ে যায়। লোকটি এসেই তাকে টেনে হিঁচড়ে নিচে নামায়। শুভার হাত পা বাঁধা বলে সে প্রতিরোধ করতে পারে না। সে ছলছল চোখে লোকটার কাছে প্রাণ ভিক্ষা চায়। তবে তাদের বর্তমান চাহিদার কাছে শুভার কাকুতির কোনো দাম থাকে না। শুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে তার পরিবারের কথা স্মরণ করতে থাকে। বাবা, মা আর ছোট ভাইটার কথা মনে পড়ে তার বুকটা ছারখার হয়ে যায়। আর বোধহয় দেখা হবে না তাদের সাথে। বাবা মাও জানতে পারল না তাদের আদরের মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। সবশেষে মনে পড়ে ইমনের কথা। সে যে ইমনকে মনের কথাটা জানাতে চেয়েছিল। লোকগুলোর পাষণ্ড কর্মকাণ্ডের ফলে শুভা প্রচণ্ড কষ্ট পেতে থাকে। একসময় সব সহ্য করতে না পেরে সে মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে যায়। ইমনের কথা মনে পড়ে সে মনে মনে আওড়ায়, আর বলা হলো না তোমায়, অসমাপ্ত রয়ে গেল আমাদের ভালোবাসাটা। তোমায় জানানো হলো না কোনো প্রত্যন্ত গ্রামের সাধারণ এক মেয়ে তোমায় ভালোবেসেছিল ইমন। আমি ভালোবেসেছিলাম তোমায়, জানানো আর হলো না। নিজেদের তৃপ্তি মিটিয়ে লোকগুলো যখন শুভার নাকে হাত দিয়ে দেখতে যায়, দেখে মেয়েটির আর শ্বাস পড়ছে না। তারা বেজায় বিরক্ত হয়। অল্পতেই মরে গেল মেয়েটা। একে তো একে আর নিয়ে যাবে না, আবার এভাবে ফেলে রাখাও যাবে না। তাই পাশের লোকের বুদ্ধিতে সে একটা বড় পাথর এনে মুখে চাপা দিয়ে দেয়, ফলে চেহারা আর চেনা যাবে না। তাদের জানা মতে বস জানে না তার মেয়ে আনার কথাটা, তাই সে নিশ্চিতেই ছিল। তবে অবশেষে বাঁচতে পারল না, বরং পরিবার সহ তার ভুলের মাসুল দিতে হলো। সে যেমন একটা মেয়ের জীবন কেড়ে নিল, তেমনি নিয়তি তার জীবনটাও কেড়ে নিল, তাকেও বাঁচতে দিল না। ডেড বডির সাথে যখন সাম্যের ডিএনএ ম্যাচ করে না, তখন সাম্য খুশি হয়ে যায়। সাম্যের মনে একটা ক্ষীণ আশা জেগে ওঠে। তার বোন নিশ্চয়ই বেঁচে আছে, ওই লোকগুলোর কাছে থাকলেও বেঁচে আছে। মৃতদেহটির চেহারা বোঝা যাচ্ছিল না, তাই চেহারা দেখেও আগে কিছু বোঝা যায়নি। সে দ্রুত পিয়াসের কাছে যায়। এখানে আসার পর থেকে পিয়ারের কাছেই তার জিজ্ঞাসাবাদ চলেছিল। তাছাড়া সে বুঝে গেছে পিয়াস তুবার দুলাভাই হয়। সে পিয়াসের কাছে এসে বলে, স্যার মিলেনি, ওটা আমার দিয়া না, আমার দিয়া বেঁচে আছে। আপনারা এখনো কিছু করছেন না কেন? আমার বোনটাকে কবে ফিরিয়ে দিবেন? পিয়াস তাকে আশ্বস্ত করে বলে, খুব শীঘ্রই। ওদের দলের কোনো মুভমেন্ট চোখে পড়লেই আমরা কাজে নেমে পড়ব, তুমি টেনশন করবে না। কিভাবে টেনশন না করে থাকবো বলেন? এখন তো আমার মনে আশা আছে, আমার বোন বেঁচে আছে। বোনটাকে কাছে না পাওয়া পর্যন্ত আমি একদমই শান্তি পাবো না। স্যার, সেই নাম্বারগুলো থেকে কিছু পেয়েছেন? পেয়েছি বলেই তো ওদের মুভমেন্টের উপর নজরদারি করতে পারছি আমরা। শুরু এখনো মেয়েদের কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। আশা করি খুব শীঘ্রই জানতে পারবো আমরা। মূলত পিয়াসটা রহিমের খোঁজ পেয়ে গেছে। সে যেই নাম্বার দিয়ে সাম্যর সাথে যোগাযোগ করেছে, ভুল ক্রমে নিজের পার্সোনাল নাম্বার দিয়ে যোগাযোগ করে ফেলেছে। হয়তো টেরও পায়নি পরে, তাই পিয়াসটা সহজেই তার লোকেশন ট্র্যাক করে ফেলেছে। আপাতত মেয়েগুলোর খবর না পাওয়া পর্যন্ত কিছুই করা যাচ্ছে না। মাঝে প্রায় 2 দিন পেরিয়ে যায়। মৃতদেহের এখনও পরিচয় পাওয়া যায়নি। তাদের বান্দরবানের যতগুলো মিসিং কেস ছিল সবার সাথে যোগাযোগ করা হয়েছে, তবে কারো সাথেই মিল পাওয়া যায়নি। মেয়েটা এখানকার কেউ না হলেও পরিচয় তো নিশ্চয়ই আছেই। তাছাড়া কোনো দূরের কেউ হলেও তো খোঁজ নিতে হবে। হঠাৎ পিয়াসের প্রিয়ার কথা মনে পড়ে। ইরিনের সেই বান্ধবী শুভার মিসিং কেসের কথাটা মনে পড়ে। জায়গাটা তো বান্দরবানের কাছেই, সেখান থেকে এখানে আসা অসম্ভব ব্যাপার না। সে তার অফিসারদের সাথে কথা বলে। সবার সিদ্ধান্তে শুভার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। মৃতদেহের সাথে পাওয়া জিনিসপত্র শুভার পরিবারকে দেখানো হয়। তারা কনফার্ম করে নেয় এগুলো শুভারই জিনিসপত্র। সবশেষে ডিএনএ ম্যাচ হলে সব কনফার্ম হয়ে যায় সেটা শুভারই দেহ ছিল। শুভার পরিবার কান্নায় ভেঙে পড়ে। মায়ের কান্নাটাই সবচেয়ে করুণ শোনা যায়। বাবা যেন পাথর হয়ে গেছেন। একমাত্র মেয়েটার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে শহরে পাঠিয়েছিলেন, আর সেই শহরটাই তার মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো। তাদের একমাত্র মেয়েটাকে কেড়ে নিল। শুভার ছোট্ট ভাইটা বোনের জন্য আহাজারি করছে, সেটা দেখে সাম্য নিজেকে সামলাতে পারছে না। আজ তো শুভার জায়গায় তার বোনটাও থাকতে পারত। নিজের বোনের কথা ভেবে সে নিজেও চোখের জল ফেলতে থাকে। পিয়াস চুপচাপ দাঁড়িয়েছিল, কিছুই বলার ভাষা নেই তার। এমন সময় তার ফোনে প্রিয়ার কল আসে। সে রিসিভ করতেই ওপাশ থেকে প্রিয়া বলে, কে কান্না করছে, কি হয়েছে? পিয়াস কিছুক্ষণ চুপ থেকে বলে, শুভার পরিবার, সেটা শুভারই রাশ ছিল। প্রিয়া আতকে ওঠে। চোখের সামনে শুভার মায়াময় চেহারাটা ভেসে ওঠে। এই তো সেই দিনই ইরিনের জন্মদিনে মেয়েটাকে দেখল। তার মন খারাপ ছিল, তবে শুভা খুবই প্রাণোচ্ছল ছিল। দেখতে শ্যামলা গড়নের মেয়েটির মুখ থেকে হাসি সরছিলই না। এটা কিভাবে সম্ভব? শুভা ওখানে কিভাবে যাবে?
কিডন্যাপ হয়েছিল, তখনই হয়তো তাকে ধর্ষণ করা হয়েছিল। ফরেনসিক রিপোর্ট বলছে দুজন ছিল তারা। তারপর শক্ত কিছু দিয়ে মুখ বিকৃত করা হয়েছে, তাই পরিচয় জানতে এতটা দেরি হয়ে গেল। পিয়াসীর এমন কথা শুনে প্রিয়া থমকে যায়। মেয়েটা কতটাই না কষ্ট পেয়ে এই নিষ্ঠুর দুনিয়া থেকে বিদায় নিল। তুবা সবটা জানার পর পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না শুভার না থাকার কথাটা। সেদিন তো জন্মদিনের অনুষ্ঠানে কত কথা হলো তাদের, এভাবে তার না থাকার কথাটা মানাই যাচ্ছে না। অবশেষে ইরিন খবরটা শোনার পর কান্নায় ভেঙে পড়ে। সে ভেবেছিল সাধারণ কিডন্যাপিং কেস হবে হয়তো, টাকা দাবি করবে, তারপর টাকা দিলে তারা শুভাকে ফিরিয়ে দেবে। তবে এমন খবর শুনে সে তার কান্না ধরে রাখতে পারে না। সে ভাবতেও পারছে না তার কাছের বান্ধবী শুভা আর নেই। সুরাইয়া বেগমও চুপ করে থাকেন। মেয়েটা বেশ প্রাণোচ্ছল ছিল, এক রাতেই তাদের কতটা আপন করে নিল। আর সেই মেয়েটার এমন করুণ পরিণতি শুনে তিনি স্তব্ধ হয়ে গেছেন। ইমন সবটা শুনে চুপচাপ রুমে চলে যায়। দরজা আটকে ড্রেসিং টেবিলের সামনে আসে। সেখানে শুভা দেওয়া পারফিউমটা অবহেলায় পড়েছিল। ইমন আলতো হাতে সেটা তুলে নেয়। মনে পড়ে শুভা বলেছিল কিছু একটা বলবে তাকে, আর শোনা হলো না কথাটা। তবে ইমন জানে কথাটা কী ছিল, তাই তার আরও অনুশোচনা হচ্ছে। বেঁচে থাকতে একটুও ভালো ব্যবহার করেনি মেয়েটার সাথে, সর্বদা ইগনোর করেছে। আর আজ শুভার পরিণতির কথা ভাবতেই তার বুকটা কেঁপে উঠছে। এতটা কষ্ট দিল কেন মেয়েটাকে? শ্যামরঙা ওই মায়াবী মুখের মেয়েটার দিকে তাকিয়ে একটুও মায়া হলো না তাদের? এতটা অমানুষ, এত খারাপ কেউ কিভাবে হতে পারে? একটা মৃত্যু কাউকে কাঁদায়, কাউকে ভয় দেখায়, কাউকে অপরাধী বানায়, আর কাউকে বদলে দেয় চিরজীবনের জন্য। শুভার এই অকাল মৃত্যুটা এক একজনের জীবনে এক এক প্রভাব ফেলেছে। ভুল না করেও ইমন নিজেকে অপরাধীর কাতারে ফেলে দিয়েছে, কারণ সে শুভার সাথে অন্যায় করেছে। শুভার অনুভূতিকে বুঝেও পাত্তা দেয়নি। পাত্তা দিলেও হয়তো শুভার নিয়তির কোনো পরিবর্তন হতো না। তবুও তো মেয়েটা তার কথাটা জানিয়ে যেতে পারত, একটা তৃপ্তি নিয়ে দুনিয়া ছাড়তে পারত। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।